নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার আরও একটি নতুন পর্ব নিয়ে। রওনা দিয়েছি বোলপুরের শিবতলা মোড় থেকে। গত পর্বেই আপনারা দেখেছেন আমি এসেছি বোলপুরে, না শান্তিনিকেতন বা বোলপুরের চেনা জায়গাগুলি নয়। আমি ঘুরব বোলপুর বা শান্তিনিকেতনের আশেপাশে ছড়িয়ে থাকা অচেনা অথচ দারুণ সব জায়গাতে। গত পর্বে আমরা ছিলাম সুপুর গ্রামে। টেরাকোটার কাজ সমৃদ্ধ প্রাচীন মন্দির, জমিদার বাড়ি, প্রত্নক্ষেত্র, অজয়ের অন্য এক রূপ এবং গ্রাম্য বীরভূমের অপরূপ সৌন্দর্য দেখে এবার চলেছি আর এক সুন্দর গ্রাম রায়পুরের দিকে। বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার পথে কয়েক কিলোমিটার গেলেই পড়ে এই রায়পুর গ্রাম। রায়পুর নামকরণ নিয়ে প্রচলিত আছে দুটি জনশ্রুতি। একটি মত অনুসারে অজয় নদীর তীরে রায়পুর গড়ে ওঠার আগে ওই স্থানের নাম ছিল আদমপুর। অজয়ের বন্যার ফলে আদমপুর ছেড়ে সকলে আরও উত্তর দিকে উঠে আসেন এবং সেই সময় রায়চৌধুরীরা জমিদার ছিল বলেই নতুন গ্রামটির নাম হয় রায়পুর। আর এক মত অনুযায়ী রায়পুরের সিংহ পরিবার থেকেই এই রকম নাম এসেছে। সিংহ পরিবারের স্থপতি লালচাঁদের বংশে বিশ্বম্ভর সিংহ বর্ধমানের রাজার থেকে রায় খেতাব পাওয়ায় আদমপুর পরবর্তীকালে রায়পুর বা রায়পুর নামে পরিচিত হয়। চলে এসেছি বোলপুর ইলামবাজার রোডে থাকা রায়পুর বাস স্টপ মোড়ে। এবার এখান থেকে বেঁকে যাব বাঁদিকে রায়পুর গ্রামের ভিতরে যাওয়ার জন্য। 1863 সালে কোনো এক দিনে দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে একটি ছাতিম গাছের নিচে ধ্যানের জন্য বসেছিলেন এবং অতুলনীয় এক শান্তি আবিষ্কার করেছিলেন তিনি। গাছের চারপাশের জমিটি কিনে শান্তিনিকেতনে পরিণত করবার সিদ্ধান্ত নেন তিনি। সেই জমিটি ছিল ভুবনমোহন সিংহের, যিনি বোলপুর থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই রায়পুর গ্রামের জমিদার ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনমোহন সিংহকে বার্ষিক 5 টাকা দিয়ে 20 একর জমির স্থায়ী ইজারা নেন। তবে স্থানীয় আরও একটি জনশ্রুতি অনুসারে সিংহরা দেবেন্দ্রনাথকে 1 টাকা প্রতীকী মূল্যে এই জমিটি দিয়েছিলেন। যাই হোক, দেবেন্দ্রনাথ নতুন অধিগ্রহণ করা জমিতে একটি অতিথিশালা তৈরি করেন এবং এর নামকরণ করেছিলেন শান্তিনিকেতন। তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের অধীনে অঞ্চলটি পরবর্তীতে একটি বিশ্ববিদ্যালয় শহরে পরিণত হয় এবং গোটা এলাকারই নামকরণ হয়ে যায় শান্তিনিকেতন। অর্থাৎ আজকের শান্তিনিকেতন গড়ে তুলতে এই রায়পুরের সিংহদেরও যথেষ্ট অবদান ছিল, এটা বলাই যায়। কথা বলতে বলতেই বেশ খানিকক্ষণ কিন্তু ঢুকে পড়েছি রায়পুর গ্রামে। আমি প্রথমেই যাব সেই সিংহদের বিখ্যাত রায়পুর রাজবাড়ি দেখতে। চলে এসেছি রায়পুর রাজবাড়ির সামনে। সামনে একটি ক্লাব। সেটির গঠন দেখে অনুমান করা যায় সেটিও কোনো এক সময় এই রাজবাড়িরই অংশ ছিল। ক্লাবের পাশে একটি দুর্গা মণ্ডপ, তার ওপাশে নজরে আসে সেই রাজবাড়িটি, ভগ্নদশা। এই রাজবাড়ি এখন দেখাশোনা করে পাশের এই ক্লাবটি। এখানে ভিডিও শ্যুট করা কিন্তু ওই ক্লাবেরই অনুমতি সাপেক্ষ। এখন রাজবাড়িতে এখন ঢোকার জন্য সিংহদুয়ার আর নেই, ঢুকতে হয় ছোট্ট দরজার ফাঁক দিয়ে। চলুন এবার তাহলে ঢোকা যাক রাজবাড়িতে। ভিতরে ঢুকেই প্রথম দর্শনে এটিকে ভুতুড়ে বাড়ি বলেই মনে হয়। একেবারেই ভগ্নপ্রায় বাড়িটি দেখতে দেখতে শুনে নেওয়া যাক এর ইতিহাসটি। বীরভূম জেলার এই রায়পুর 2 শতাব্দীরও বেশি সময় ধরে সিংহদের আবাসস্থল। তারও আগে এখানে ছিল রায়চৌধুরীদের বাস। 1770 সাল নাগাদ রায়চৌধুরীদের কাছ থেকে জমিদারি কিনে নেন লালচাঁদ সিংহ। এরপরে বছরের পর বছর ধরে তাদের ব্যবসা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে থাকে এবং তাদের শীর্ষস্থানের সময় তাদের জমিদারি প্রায় সমগ্র বীরভূম জেলা জুড়েই বিস্তৃত ছিল। সিংহরা নিজেদের জন্য 3টি শাখা নিয়ে এই বিশাল প্রাসাদ তৈরি করেছিল এবং এতে ছিল 120টি কক্ষ। ভুবনমোহন সিংহের ছেলে প্রতাপ নারায়ণ সিংহ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন। অনুমান করা হয় বীরভূম জেলার মধ্যে তিনি প্রথম ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন।
তাই প্রায় সময়ই এই রায়পুরের রাজবাড়িতে আসতেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। উপরের একটি ঘর তার জন্য সর্বদা বরাদ্দ ছিল, তিনি এলে ওই ঘরেই থাকতেন। যেহেতু প্রতাপ নারায়ণ সিংহকে তিনি দীক্ষা দিয়েছিলেন, তাই এই রাজবাড়িতে গুরুদেবের আসনেই সমাদৃত ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ। তবে সিংহরা তাদের প্রসিদ্ধ পুত্র সত্যেন্দ্র প্রসন্ন সিংহের জন্যই বেশি বিখ্যাত ছিল, যিনি লর্ড সিনা নামেই বেশি পরিচিত। তিনি 1863 সালে জন্মগ্রহণ করেন এখানে। সেই বছরই দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনের জমির দায়িত্ব গ্রহণ করেন। 1903 সালে তিনি ভারত সরকারের স্থায়ী আইনজীবী এবং তারপর বাংলার অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হন, যিনি এই পদটি দখলকারী প্রথম ভারতীয় ছিলেন। এসপি সিনহা 1920 সালে বিহার এবং তৎকালীন উড়িষ্যার গভর্নর হন। জাতীয় কংগ্রেসের সভাপতিও ছিলেন তিনি। ইংরেজ সরকার তাকে রায়পুরের রাজা উপাধি দেন। সেই থেকেই এটি জমিদার বাড়ি থেকে রাজবাড়ির মর্যাদা পায়। কলকাতায় শেক্সপিয়ার সরণি আর এলগিন রোড ঘেঁষা এখন একটা রাস্তার নাম লর্ড সিনহা রোড নামেই পরিচিত। ভাঙাচোরা হলেও এই রাজবাড়ির উপরে কিন্তু এখনো ওঠা যায়। সেই সিঁড়ি বেয়ে এবারে এলাম ওপরে। এখান থেকে সবুজ সুন্দর গ্রামের দৃশ্য বেশ ভালোই দেখা যায়। তবে হ্যাঁ, বয়স্ক এবং অসুস্থদের পক্ষে এই উপরে চড়াটা বেশ কঠিন। চলুন এবারে আবার ফিরি এই বাড়ির গল্পে। স্বাধীনতার পর 1951 সালে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়। আয় কমে যাওয়ায় রক্ষণাবেক্ষণও ঠিকঠাক হচ্ছিল না। এই পরিবারগুলির জন্য তাদের প্রাসাদসম বাড়িগুলি বজায় রাখা বেশ কঠিন হয়ে পড়ে। রায়পুরের সিংহরাও এর ব্যতিক্রম ছিল না এবং শীঘ্রই তাদের এই বিশাল প্রাসাদটি ভেঙে পড়তে শুরু করে। তারা টিকে থাকার জন্য নিদর্শনগুলি বিক্রি করতে শুরু করেন এবং পরে বেঁচে থাকার জন্য দরজা এবং জানালার মতো ভবনের বেশ কিছু অংশ সরিয়ে ফেলতে শুরু করে। স্থানীয়দের মতে সিংহ পরিবারের একজন সদস্য সেগুন কাঠের বিমগুলি সরিয়ে বিক্রি করে দেন। ছাদ ধসে বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে এবং সম্ভবত 1970-এর দশকে সম্পত্তিটি অবশেষে পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। এর পরেও জিনিসপত্র লুটপাট অব্যাহত থাকে, যার ফলে বিশাল বাড়িটি ভেঙে পড়া স্তূপে পরিণত হয়। এই প্রাসাদটি বেশ কয়েকটি বাংলা সিনেমার পটভূমি ছিল, যার মধ্যে মৃণাল সেনের খণ্ডহর এবং তার অনেক পরে যেখানে ভূতের ভয় ইত্যাদি ইত্যাদি। পরে এটি স্থানীয় সামাজিক মাধ্যম কন্টেন্ট নির্মাতাদের আকৃষ্ট করেছিল। তাদের কন্টেন্টে ছিল ভূগর্ভস্থ অন্ধকূপ এবং গোপন পথের গল্প, যেখানে অলৌকিক কার্যকলাপের ঝলক ছিল, যা একটা রহস্যের আভা তৈরি করে। ফলে লোকমুখে প্রচার হয়ে যায় এটা নাকি ভূতের বাড়ি। আদতে তেমন কিছুই নয়। স্থানীয় মানুষজনও এর তীব্র প্রতিবাদ করেন। তারাই এই বাড়ির খেয়াল রাখেন এখন। রায়পুর জমিদার বাড়িতে বা রাজবাড়িতে আমরা এসেছি। রায়পুর রাজবাড়ি ইউটিউব খুললে বা যে কোনো ইয়েতে খুললেই দেখতে পাবেন ভৌতিক বাড়ি বলে তারা কুখ্যাতি। হ্যাঁ, এটা ঠিক যে বাড়িটার অবস্থা খুব শোচনীয়, কিন্তু তার মানে এই নয় যে সেটা ভূতেদের বাসস্থান হয়ে গিয়েছে। এখানে হেমন্ত ছিলেন স্থানীয় মানুষ, তিনি আমাকে জানালেন। এছাড়া স্থানীয় ক্লাব বা যে স্থানীয় মানুষজন আছেন তারা এই বাড়িটার যত্ন রাখেন, বাড়িটার খেয়াল রাখেন এখন। তো তারা আমাকে বললেন যে এখানে একটা জিনিস হয়েছে যে প্রচুর ভূতের যে সিনেমা বা চলচ্চিত্র শুটিং হয়েছে। তো সেইটা কারণে যেটা হয়েছে যে ওই ভূতের সিনেমা শুটিং হতে গিয়ে আস্তে আস্তে রটে গিয়েছে বা কোনো মানুষজন রটিয়ে দিয়েছেন যে এই বাড়িতে নাকি প্রচুর ভূত আছে, এই বাড়িটা একেবারে ভূতের বাড়ি, হানা বাড়ি, রহস্যময় বাড়ি। আদতে তা নয়। এই বাড়ির ইতিহাস সমৃদ্ধ। এই বাড়ির শিক্ষা সংস্কৃতি একটা আলাদা অবদান রাখে বীরভূমের ইতিহাস তথা আমাদের বাংলা ভারতের ইতিহাসে। লর্ড সিনা থেকে শুরু করে বিভিন্ন মানুষ এই বাড়িতে কৃতি মানুষের বাস ছিল একসময়। আজকে হয়তো বাড়িটা পোড়ো বাড়ি, কিন্তু তবুও বীরভূমে বা বোলপুরের কাছে বেড়াতে এসে এই রায়পুরের রাজবাড়ি এড়িয়ে বেড়ানো কিন্তু সম্ভব হয় না। যারা বীরভূমে বেড়াতে আসেন তারা অবশ্যই বোলপুরে বেড়াতে আসলে এই বাড়িতে অবশ্যই আসবেন। আমার কিন্তু এই বাড়িটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, সিনেমা শুটিং টুটিং হয় ঠিক আছে, এখন তো দেখছি এখানে বিভিন্ন রকম এইসব কাপড় টাপড় জড়ানো সিনেমা শুটিংয়ের জন্যই, কিন্তু তা সত্ত্বেও বাড়িটা একটা ইতিহাস বহন করে। যারা ইতিহাস পছন্দ করেন তাদের এই বাড়িটা ভালো লাগতেই হবে। একটু বাড়িটা ঘুরি তাহলে আমি। রায়পুর রাজবাড়ির এক পাশেই রয়েছে মন্দির। দালান শৈলীর দোতলা কাঠামোর এই মন্দিরটি একটু অন্য ধরনের দেখতে।
রাজবাড়ির সামনে লাগোয়া এই মন্দিরে রয়েছেন রাজাদের কুলদেবতা নারায়ণ। মন্দিরের সামনে চওড়া চাতালও রয়েছে, সেখানে একটি নাটমঞ্চ আছে। চাতালের উল্টো দিকে নহবতখানাও রয়েছে। এখানে শালগ্রাম শিলালিপি নারায়ণের এখনও প্রতিদিন দুবেলা নিত্য সেবা হয়ে থাকে এখানে। এখন অবশ্য মন্দির বন্ধ, তাই নারায়ণের দর্শন আর সম্ভব হলো না। রাজবাড়ি থেকে সামান্য এগুলি রয়েছে আরও দুটি মন্দির। এবারে যাওয়া যাক সেখানেই। চলেছি মঠে যাওয়ার রাস্তায়। মঠে যাওয়ার একটু আগেই রাস্তার ধারে পড়ল এই মন্দিরটি। আগে সেটি একটু দেখে নেওয়া যাক। জিজ্ঞাসা করে জানলাম এটি গোপীনাথ রাধারানী মন্দির, দালান শৈলীর মন্দির। সম্প্রতি সংস্কার করা হয়েছে। মন্দিরটি অবশ্য এখন বন্ধ, তাই ভিতরে দেব দর্শন হলো না বটে, তবে ছিমছাম মন্দিরটি দেখতে খারাপ লাগলো না। এই মন্দিরের সামনে একটি নাটমঞ্চ আছে। গোপীনাথ মন্দির দেখে আবার রওনা দিলাম। এবারে যাচ্ছি সামনে থাকা মঠে বা মহাপ্রভু মন্দিরে। চলে এসেছি মঠের সামনে। গ্রামের পূর্ব প্রান্তে একেবারে শেষে এই মঠের অবস্থান। ভিতরে প্রবেশ করেই একটা সুন্দর শান্তি অনুভব করা যায়। প্রচুর গাছপালায় ঢাকা ছায়া সুনিবিড় পরিবেশ। একদিকে মহাপ্রভুর মন্দির, তার সামনে একটা শিব মন্দির। আগে চলুন মহাপ্রভুর দর্শনটাই সেরে নেওয়া যাক। সামনে একটি নাটমঞ্চ, সেটি পেরোলেই মহাপ্রভুর মূল মন্দির। গর্ভগৃহে গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ প্রতিদিন পূজিত হন। এখানে গৌরের একটি হাত তোলা। এই মন্দির পুরনো হলেও এখন এটিকে নবরূপেই গড়ে তোলা হয়েছে। একসময় এটিও সিংহদেরই মন্দির ছিল। মহাপ্রভু মন্দিরের সামনে আছে একটি আটচালা ঘরানা শিব মন্দির। এটিও বেশ পুরনো মন্দির, তার গঠন দেখলেই বোঝা যায়। ভিতরে সাদা পাথরের বেদির ওপরে কালো শিবলিঙ্গ। এই চত্বরে রয়েছে একটি পুরনো ইমারতের ভগ্নাবশেষ, সেটিও দৃষ্টি আকর্ষণ করে বইকি। এই ভগ্ন ইমারত প্রমাণ করে এই জায়গাটিও বেশ প্রাচীন। আগেই বলেছি আশ্রম চত্বরটি গাছপালায় ভরা। এবারে একটু সেই বাগানে যাওয়া যাক। পাশেই আছে একটি পুকুর, তার চারপাশেও ভরা সবুজ। টলটলে জলে এই সবুজ গাছের ছায়াছবি মায়া জাগায় মনে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল এই জায়গাটা। একদমই কোলাহল নেই, বরং বেশ নির্জন। তাই পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আশ্রম বা মঠের পরিবেশ এমনই তো হওয়া উচিত। মহাপ্রভু মন্দির দেখে এবার রওনা দিলাম রায়পুর থেকে। যাচ্ছি পাশের গ্রাম দেউলিতে। এখান থেকে গাড়িতে মিনিট 7 লাগবে বলছে গুগল। দেউলি যাওয়ার পথটা কিন্তু অপূর্ব। এখন বিকেল ঘন হয়ে এসেছে। পড়ন্ত রোদে চলেছি আমি। সবুজের বুক চিরে চলে যাওয়া কালো পিচঢালা আঁকাবাঁকা পথ। এ পথে গিয়েও মজা। গ্রামে ঢোকার আগে পথের সৌন্দর্য দেখতে দেখতেই শোনা যাক দেউলি নিয়ে কিছু কথা। দেউলি কিন্তু এই অঞ্চলের অতি প্রাচীন একটি গ্রাম, প্রত্নস্থলও বটে। এই এলাকার রাজা ছিলেন একসময় নয়পাল। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের শিষ্য হন রাজা নয়পাল। রাজা নয়পাল ছিলেন সুশাসক। তিনি প্রথম মহিপালের পুত্র। বোলপুরের আশেপাশে তখন শৈবক্ষেত্র, পার্বতী মন্দির, অজয় নৌবন্দর।
এই বন্দর দিয়ে কার্পাস, রেশম, তসর, নীল, লাক্ষা ইত্যাদি রপ্তানি হতো দেশে বিদেশে, এমনকি তিব্বতেও। অজয় ভাসিয়ে নিয়েছে বহু নিদর্শন। সমগ্র এশিয়ার প্রাচীনতম দুর্গামূর্তি বোলপুরের কাছে এই অজয় নদীর পাড়ে দেউলি গ্রামে আছে বলেই শোনা যায়। স্থানীয় পুকুর থেকে জল নিষ্কাশন এবং খননের ফলে বহু প্রাচীন মূল্যবান মূর্তি উদ্ধার হয়েছে এখানে। দেউলেশ্বর মহাদেবের দেউল থেকেই জায়গাটার নাম দেউলি হয়েছে বলে জানা যায়। এই দেউলিতে মধ্যযুগীয় বৈষ্ণব কবি লোচন দাসের সিদ্ধাসন। গৌড়ের সন্ধ্যাকর নন্দীর লেখা থেকে জানা যায় ওই শাসনামলের ভিজুয়াল আর্ট উচ্চতর পর্যায়ে পৌঁছেছিল। সেসব আমলের নিদর্শন দেউলির মাটির নিচ থেকে উঠেছে। নয়পাল পার্বতীর মন্দির অজয়ের পাড় ঘেঁষে নির্মাণ করেন। কথা বলতে বলতে পৌঁছে গেছি দেউলিতে। সামনেই একটা ছোট্ট মাঠ, তার পাশ দিয়েই রয়েছে বিভিন্ন মন্দির। আগে বরং শিব মন্দিরটি দেখা যাক। এটি দেউলেশ্বর মন্দির। এই মন্দির থেকে গ্রামের নাম হয়েছে দেউলি। ঐতিহাসিকদের মতে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1746 শতাব্দে। এটি রেখো দেউল ঘরানার মন্দির। সুন্দর রং করা হয়েছে মন্দিরটিতে। মন্দিরের সম্মুখ গাত্রে সামান্য কিছু টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। তবে মন্দিরটি বন্ধ থাকায় দেবদর্শন সম্ভব হলো না। বিকেল 5টা প্রায় বাজে, এখনও মন্দিরটি খোলেনি। কখন খুলবে তাও কেউ বলতে পারলেন না। শুনলাম বিকেলের দিকে নাকি এই চত্বরের মন্দিরগুলি অনেকাংশে খোলাই হয় না। দেউলেশ্বর মন্দিরের ঠিক পাশেই আছে বৈষ্ণব কবি লোচন দাসের সিদ্ধাসন। চৈতন্য মঙ্গল সহ বেশ কিছু রচনার জন্য বিখ্যাত ছিলেন লোচন দাস। গ্রামবাসীদের মতে তিনি এখানেই বসে লেখালেখি করতেন। ভিতরে তার সিদ্ধাসনটি রাখা আছে। তার পাশে রাখা রয়েছে বেশ কিছু প্রাচীন মূর্তিও। আগেই বলেছিলাম দেউলি গ্রামের মাটির নিচ থেকে বেশ কিছু প্রাচীন মূর্তি পাওয়া গিয়েছে। এগুলি তাদের মধ্যেই অন্যতম। সেগুলি ধর্মীয় কারণে কাপড় জড়ানো থাকায় সেভাবে কিন্তু দেখা গেল না। সিদ্ধাসনের এই মন্দিরের পাশে একটি গাছের নিচে খানিক অবহেলায় পড়ে আছে আরও কিছু প্রাচীন নিদর্শন। দেখেই বোঝা যায় এই প্রস্তর খণ্ডগুলি অতি প্রাচীন। অনতি দূরে রয়েছে কুবেরনাথ মন্দির। খুবই ছোটখাটো একটি মন্দির। ভিতরে একটি পাথরকেই শিবলিঙ্গ রূপে পুজো করা হয়। তার পাশেই রয়েছে আবার দালান শৈলীর ভৈরবনাথের মন্দির। এর ঠিক পাশেই একটি অশ্বত্থ গাছের নিচে আছে মা পার্বতীর মন্দির। সেখানেই আছে বহু আলোচিত সেই পার্বতী মূর্তিটি। গবেষকরা মনে করেন দেউলিতে দুর্গার প্রস্তর মূর্তিটি পাল যুগের সময়কার। গোটা দেউলি গ্রামে কোথাও দুর্গোৎসব হয় না। শরৎকালে নবমী তিথিতে এই দুর্গামূর্তি শাস্ত্রমতে পুজো করা হয়। মনে করা হয় যে পাল রাজা নয়পালের আমলেই নির্মিত এই মূর্তিটি। পাদপীঠের ওপরে দুর্গামূর্তিটি এখানে মহিষাসুর বধ। এমন মূর্তি আরও 8টি ছিল বলে জানা যায়। বর্তমানে একটি আছে। কালাপাহাড়ের হাত থেকেও রেহাই পায়নি এই ভাস্কর্য। কালাপাহাড়ের তরবারির কোপে দেবীর নাকের একাংশ কাটা যায়। গ্রামীণ মানুষ সেই থেকে এই দেবীকে খেঁদা পার্বতী নামেই ডাকেন। মন্দির রাজির ঠিক পাশেই আছে দেউলির বিখ্যাত দিঘি। এটিকে এখন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলা হয়েছে। তাই তো এই গ্রামের এখন অন্যতম আকর্ষণে উঠেছে এই দিঘিটি। দিঘিতে মাছ চাষ হয়। তা থেকে গ্রামের মানুষের একটা উপার্জনেরও উপায় হয়েছে। এই দিঘি খননের সময় মিলেছিল নানান প্রাচীন মূর্তিগুলি। দিঘির চারপাশে এখন ফুলের গাছ এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। খানিক সময় দিঘির পাড়ে বসে থাকতে ভালোই লাগছিল। কিন্তু এবারে যাওয়া যাক একটু অজয়ের দিকে। মন্দিরের মাঠ ছেড়ে এগোলাম দক্ষিণ দিকে। বাঁধ থেকে নেমে যেতে হবে নিচের দিকে।
গ্রামের পাশ দিয়েই বইছে অজয়। চলুন তাহলে এটুকু পথ হেঁটেই চলে যাই আমরা। যেতে যেতেই দেখতে পেলাম সূর্য এখন রক্তাভ, তার মানে যাওয়ার সময় হয়েছে তার। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি অজয়ের ধারে। এদিকে এখন কেউ কোথাও নেই, সন্ধ্যা সমাগত, নদীর বুকেও তাই আকাশের লাল। এভাবে মায়াময় মুহূর্ত, যতই দেখি ততই ভালো লাগা নেশার মতো বেড়ে যায় যেন। ওদিকে নদীর ঘাটে নৌকা বাঁধা, সারাদিনের ক্লান্তি শেষে একটু যেন জিরিয়ে নিচ্ছে সেও। বসে পড়লাম সেই নৌকাতেই। এবার বরং অজয়ের বুকে সূর্যাস্ত দেখা যাক, এর বর্ণনা বড়ই অবর্ণনীয়। একটা মায়াময় বিকেল, এত সুন্দর একটা বিকেল কাটবে আজকে সেটা আমি ভাবিনি। দেউলি গ্রামের পাশে এই যে অজয়ের ধারে এসছি, সূর্যাস্তটা অজয়ের ধারে বসেই দেখলাম আমি, অপূর্ব সে দৃশ্য। পাশাপাশি এই যে গোধূলি লগ্নে অজয়ের পাড়ে নিরিবিলি নির্জনে একা বেড়াতে এক আলাদা মজা, এক অনাস্বাদিত মজা, একটা উপলব্ধি যাই বলুন, আমি আজকে সেটা নিচ্ছি। আমার তো এই নিরিবিলি মানে নির্জন প্রকৃতি ভালো লাগেই, আজও ব্যতিক্রম নয়। খানিকক্ষণ থাকি এখানে, এই সন্ধেটা উপভোগ করি। অজয়কে এত কাছে এত সুন্দরভাবে পেয়ে তার সঙ্গে একটু নিরিবিলিতে গল্প করতে চাইছে মন, সেই স্বাদটা মেটাই। তারপরে আমরা ফিরবো এখান থেকে, বোলপুরে ফিরবো, আমার রাত্রিবাস বোলপুরে। আমি তো দুদিন বোলপুরে থাকবো। আর খাওয়া দাওয়াটা এই পর্বে খুব একটা হলো না। আসলে মুশকিলটা হচ্ছে যে খাওয়ার ব্যাপারগুলো খুব একটা দেখছি না এখানে আমি। হ্যাঁ, মানে ছোটোখাটো দোকানও নেই দেউলিতে, যা দেখলাম এসে। রায়পুরে অবশ্য ছিল একটা দুটো দোকান, তখন আর খাওয়া হয়নি। ভেবেছিলাম একটু অজয়ের পাড়ে বসে কিছু খাবো, সেটা আর হলো না। কিন্তু খাওয়া না হলেও যাওয়াটা আমায় তৃপ্তি দিয়েছে, খুব সুন্দর। এই অজয়ের পাড়ে সন্ধেটা দারুণ কাটলো। তাহলে আমি খানিকক্ষণ থেকে তারপরে রওনা দেবো বোলপুরের দিকে। ততক্ষণ একটু নদীর সঙ্গে সময় কাটাই। আলো অনেকটাই কমে এসেছে, নদীর ধারও বেশ নির্জন। এবার এখান থেকে রওনা দিতে হয়। নদীর পাড়ে একাকেই মুহূর্তটা মনে থাকবে সারা জীবন। রওনা দিলাম অজয়ের পাড় থেকে। কাশের বনের ভিতর দিয়ে আবার হেঁটে এসে মন্দিরের সামনে যাওয়া। আমার গাড়ি ওখানেই রাখা আছে। দেউলিকে বিদায় জানালাম। সেই আঁকা বাঁকা সুন্দর পথ বেয়ে ফিরে চলা বোলপুরের দিকে। সত্যি এ জীবনে কত কিছুই অজানা রয়ে গিয়েছে। অজয়ের ধারে এমন ছোট্ট অথচ প্রত্ন সমৃদ্ধ গ্রাম আছে, তা তো এখানে না এলে জানাই হতো না। এবারে ধরে নিয়েছি ইলামবাজার বোলপুর রোড। বেশিক্ষণ সময় লাগবে না, তবে হ্যাঁ, একটু দাঁড়াবো সামনে। আগের পর্বে আমরা সুরতেশ্বর শিব মন্দিরে গিয়েছিলাম, মনে আছে? সেই মন্দির কিন্তু তখন বন্ধ ছিল, এখন নিশ্চয়ই খোলা। যাওয়ার পথেই পড়বে, তাই সেই মন্দিরটা আরও একবার দেখে যাব আমি। চলে এসেছি সুরতেশ্বর মন্দিরের সামনে। মন্দিরে এই মুহূর্তে বেশ ভিড়, তাই সামনে একটা মেলা বসেছে, সেটাই বরং একটু ঘুরে আসি চলুন। গ্রামীণ মেলায় বহুদিন সেভাবে যাওয়া হয় না। মেলায় প্রবেশ করতেই আগে পড়ল খাবারের দোকানগুলি। সেই সারি সারি খাবারের দোকানের পাশ দিয়ে যেতে যেতে নজরে এলো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। ব্যাস, দেখে আর লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়েই পড়লাম। এখানে জিলিপি কিন্তু আড়াই প্যাচের হয় না, খানিকটা অমৃতির মতো দেখতে হয়। যাই হোক, নিয়ে নেওয়া হলো গরমা গরম জিলিপি। চলুন
আরও একটু মেলাটা দেখে নিই বরং। খুব বড়সড় মেলা নয়, গ্রামীণ মানুষজনের জন্য নানান প্রয়োজনীয় সামগ্রী বেশি বিক্রি হচ্ছে এই মেলায়। তবে তার পাশাপাশি মেলার অন্যান্য দোকানপাটও আছে। তবে হ্যাঁ, খুব বেশি ভিড় কিন্তু এই মেলাতে নেই এখন। মেলা দেখে এবার যাওয়া যাক উল্টো দিকেই থাকা সুরতেশ্বর মন্দিরে। এখন মূল মন্দির অনেকটাই ফাঁকা, তাই চলুন সেটাই দেখে নিই চটপট। এবারে এলাম মন্দিরের বাইরে। দুপুরে যখন এসেছিলাম তখন মন্দির ছিল একরকম, আমার সেটাও খুব ভালো লেগেছিল। এখন এই আলোকোজ্জ্বল পরিবেশে এই মন্দির চত্বর যেন আরও ভালো লাগলো। ঘুরে ঘুরে দেখছিলাম এলাকাটা। বোলপুরে এলে এই মন্দির চত্বরে আপনারা অবশ্যই আসবেন, বিশেষ করে সন্ধেতে। পুকুর পাড়ে সেই শিবের মূর্তি এখন আলোকসজ্জায় সজ্জিত, ভারী সুন্দর দেখতে লাগছে। কিন্তু পুকুরের পাড়েই দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ। এমন সময় দেখলাম গঙ্গারতি হচ্ছে। এখানেও যে গঙ্গারতি হয় সেটা আমার জানা ছিল না। চলে এলাম গঙ্গারতি দেখতে। মিনিট 10 চলল এই গঙ্গারতি। এবারে একটু নিরিবিলি পুকুরের ধারে আবার দাঁড়ালাম। যাওয়া এবং খাওয়া হবে না সেটা কি হতে পারে? খাওয়ার ব্যবস্থা হয়েই গিয়েছে। দেউলিতে তো দেখলেন সেরকম কিছু ছিল না, কিছুই প্রায় দোকানপাট নেই, পাইনি। আমরা চলে এসেছিলাম। যাওয়ার পথে এই সুরতেশ্বর মন্দিরটা পড়ে, মেলা বসেছে, দেখালাম তো মেলা আপনাদের। মেলার থেকে গরম গরম জিলিপি আমি লোভ সামলাতে পারিনি, দারুণ ভাজা হচ্ছিল, কিনে নিয়েছি জিলিপি। মুচমুচে খাস্তা তাজা জিলিপি, দারুণ। সুরতেশ্বর মন্দির চত্বরেই আছি, এখানে আলোকোজ্জ্বল সুন্দর পরিস্থিতি, জায়গাটা খুব ভালো। এখানেই বসে ভাবলাম পুকুরের পাড়ে গঙ্গারতি দেখার পর একটু জিলিপি খাওয়া যাক। দারুণ খাস্তা জিলিপি, একদম শেষটা মধুরেণ সমাপয়েত। মিষ্টি দিয়ে শেষ হবে আমাদের আজকের ভ্রমণ। বোলপুরে যাচ্ছি আমরা, ঢুকবো। আমি থাকবো শ্রীনিকেতনে, আমার এক ভাতৃপ্রতিম বন্ধু পরিতোষের কাছে। পরিতোষকে আপনারা সিউড়ি পর্বে দেখেছিলেন, তো এখন ওরা বোলপুরে থাকে, ওদের বাড়িতে থাকবো। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। আপাতত জিলিপি দিয়ে শেষ করি, তারপরে যাচ্ছি বোলপুরের পানে। সন্ধেটাও খুব সুন্দর কাটলো এই সুরতেশ্বর মন্দির চত্বরে। স্থানীয়রা কিন্তু এই জায়গাকে বলেন শিবতলা। এবারে এখান থেকে রওনা দেওয়া যাক। শিবতলা থেকে বেরিয়ে পড়েছি আমি, যাচ্ছি শ্রীনিকেতনের দিকে। আমার রাত্রিবাস সেখানেই। আমার একসময়ের সহকর্মী এবং অতি প্রিয় ভাতৃস্থানীয় পরিতোষ সাহা থাকে এখন সেখানে, ওর ওখানেই থাকবো আমি। এখান থেকে তো মিনিট 10 সময় লাগবে বলছে গুগল। এমনিতে বোলপুরে থাকতে আপনাদেরও কোনো অসুবিধেই হবে না। বিভিন্ন মানের অসংখ্য ছোট বড় হোটেল বা লজ রয়েছে বোলপুরে, তাদের খোঁজও মিলে যাবে নেটে সহজেই। এবারে বলি আসা যাওয়ার ব্যাপারে। কলকাতা থেকে ট্রেনে বা বাসে দুভাবেই বোলপুরে আসা যায়। গাড়িতে বা বাইকেও চলে আসতে পারেন সহজেই। বোলপুরে এসে একটা টোটো ভাড়া করে খুব সহজেই ঘুরে নিতে পারেন রায়পুর এবং দেউলি গ্রাম। খাওয়া দাওয়া অবশ্য বোলপুরেই সেরে নেবেন, কারণ রায়পুর বা দেউলিতে তেমন কোনো খাবারের ভালো দোকান বা হোটেল নেই।
আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসব আগামী বুধবারে শান্তিনিকেতনের আশেপাশে সিরিজের অন্য একটি পর্ব নিয়ে, যেখানে থাকবে বোলপুর থেকে সামান্য দূরত্বে আরও একটি সুন্দর, সমৃদ্ধ এবং পর্যটন গুরুত্বে ভরা কোনো গ্রামের খোঁজ। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।